আচ্ছা, নীল রংটা দেখতে কি সুন্দর তাই না? চোখে একটা শান্তি আসে। কিন্তু ভাবুন তো একবার, এই সুন্দর রংটাই একসময় বাংলার বুকে হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর অভিশাপ। হ্যাঁ, এটাই সেই কুখ্যাত নীল অভিশাপের গল্প। একটা রং কিভাবে হাজার হাজার কৃষকের জীবনকে আক্ষরিক অর্থেই নরক বানিয়ে দিয়েছিল, আর তারই বিরুদ্ধেই কিভাবে তারা গড়ে তুলেছিল এক ঐতিহাসিক প্রতিরোধ। চলুন সেই গল্পটাই আজ জানা যাক। প্রশ্নটা কিন্তু সত্যিই অবাক করার মতো। একটা রং, সামান্য একটা রং, সেটা কি করে লক্ষ লক্ষ মানুষের জীবনে একটা অভিশাপ হয়ে উঠতে পারে? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। আমরা দেখব কিভাবে ব্যবসা, লোভ আর নির্মম অত্যাচারের একটা চক্র একটা গোটা অঞ্চলকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। তো এই গল্পের শুরুটা কিন্তু বাংলা থেকে হাজার হাজার মাইল দূরে, ইউরোপে। তখন সেখানে চলছে শিল্প বিপ্লব, মানে চারদিকে বিশাল বিশাল কাপড়ের কল, দিন-রাত চলছে উৎপাদন। আর এই বিপুল পরিমাণ কাপড় রাঙানোর জন্য ইউরোপীয়দের তখন মরিয়া হয়ে দরকার সেরা মানের নীল। ফলে যা হওয়ার তাই হলো, নীলের চাহিদা একেবারে আকাশ ছুঁয়ে গেল। আর এই সেরা মানের নীলটা পাওয়া যেত কোথায়? ঠিক ধরেছেন, আমাদের এই বাংলার মাটিতে। বাংলার মাটি ছিল তাদের কাছে আস্ত একটা গুপ্তধনের মতো। ইউরোপের বাজারে বাংলার নীল এতটাই দামি আর আকাঙ্ক্ষিত ছিল যে নামই হয়ে যায় ব্লু গোল্ড, মানে নীল সোনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এই সোনার খনি হাতছাড়া করতে একদমই রাজি ছিল না। তারা এর উপর একছত্র নিয়ন্ত্রণ চেয়েছিল, আর সেই লোভেই তারা পেতেছিল এক ভয়ঙ্কর শোষণের জাল। শোষণের এই জালের মূল অস্ত্রটা কি ছিল জানেন? একটা সিস্টেম, যার নাম ছিল দাদন প্রথা। দেখুন, নামটা শুনলে বা বাইরে থেকে দেখলে মনে হবে এটা তো একটা সাধারণ অগ্রিম টাকা বা লোন দেওয়ার ব্যবস্থা। কিন্তু এর আড়ালে আসল খেলাটা ছিল সম্পূর্ণ অন্য। এটা ছিল কৃষকদের চিরদিনের জন্য দাসে পরিণত করার এক ভয়ঙ্কর ফাঁদ। সিস্টেমটা শুনতে খুব সহজ, কিন্তু ছিল মারাত্মক। নীলকররা, মানে ব্রিটিশ প্ল্যান্টাররা, এসে কৃষকদের হাতে সামান্য কিছু টাকা দাদন বা অগ্রিম হিসেবে ধরিয়ে দিত। আর একবার কৃষক সেই টাকাটা হাতে নিলেই ব্যাস, খেলা শেষ। সে আইনিভাবে নীল চাষ করতে বাধ্য হয়ে যেত। তার নিজের ইচ্ছে অনিচ্ছের আর কোনো দামই থাকত না। বলা যেতে পারে এটা ছিল একটা জোর করে সই করিয়ে নেওয়া দাসখত। এই চক্রটা একবার ভাবুন, কি ভয়ঙ্কর। প্রথমে কৃষকের অনিচ্ছা সত্ত্বেও তাকে ঋণ নিতে বাধ্য করা হলো। এরপর যখন সে হাড়ভাঙা খাটুনি করে ফসল ফলালো, নীলকররা তার দাম দিল বাজার দরে থেকে অনেক অনেক কম। ফলাফল, ঋণের টাকা তো শোধ হলোই না, উল্টে সুদের বোঝা আরও বাড়তেই থাকল। আর সবচেয়ে নির্মম সত্যিটা হলো, এই ঋণ বংশ পরম্পরায় চলত। বাবার ঋণ শোধ করতে না পারলে সেই বোঝা চাপত ছেলের ঘাড়ে, তারপর তার ছেলের ঘাড়ে। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে পরিবারগুলো এই ঋণের জালে আটকে যেত। আচ্ছা, লাভের হিসাবটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। একজন কৃষক প্রতি বিঘা জমিতে নীল চাষ করার জন্য দাদন পেত কত জানেন? মাত্র 2 টাকা। আর অন্যদিকে সেই নীল ইউরোপে বেচে নীলকরদের লাভ হতো 200 থেকে 300%। ভাবা যায়? মানে পুরো সিস্টেমটাই ছিল কৃষকের রক্ত চুষে বানানো একটা বিশাল মুনাফার পাহাড়। তো এই গেল টাকার হিসাব, লাভের হিসাব। কিন্তু এই সংখ্যা আর শতাংশের আড়ালে সাধারণ কৃষকদের জীবনে যে কি ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছিল, চলুন এবার সেই মানবিক সংকটের দিকটা একটু দেখি। দেখুন, নীলকররা কৃষকদের বাধ্য করত তাদের সবচেয়ে ভালো, সবচেয়ে উর্বর জমিগুলোতে নীল চাষ করতে। মানে যে জমিতে ধান ফুলিয়ে তাদের সারা বছরের খাবার জুটত, সেই জমিতেই নীল বুনতে হতো। এর ফল যা হওয়ার তাই হল ভয়ঙ্কর খাদ্য সংকট, এমনকি দুর্ভিক্ষ। ভাবুন একবার সেই পরিহাস, যে মাটিতে সোনার ধান ফলত সেই মাটি তাদের জন্য বয়ে আনত অনাহার আর মৃত্যু। তাদের অবস্থা যে ঠিক কতটা শোচনীয় ছিল সেটা বোঝা যায় একজন কৃষকের একটা কথাতেই। পরে যখন নীল কমিশন গঠন করা হয়, তার সামনে দাঁড়িয়ে একজন কৃষক বলেছিলেন, নীল চাষ করার চেয়ে আমি বরং ভিক্ষে করব। শুধু একবার ভাবুন, কতটা মরিয়া হলে একজন কৃষক এমন কথা বলতে পারে। এর চেয়ে মর্মান্তিক আর কী বা হতে পারে? আর কেউ যদি এই নীল চাষ করতে রাজি না হতো, তাহলে তার ওপর নেমে আসত অকল্পনীয় অত্যাচার, চাবুকের ঘা,
পরিবারের লোকেদের তুলে নিয়ে যাওয়া, নীলকুঠির নিজস্ব জেলে আটকে রাখা এখানেই শেষ নয়, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতো, এমনকি তাদের খাবারের জন্য জমানো ধানের ফসলও নষ্ট করে দেওয়া হতো। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, ছিল রোজকার ব্যাপার। কিন্তু কথায় আছে না, দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতেই হয়। সব অত্যাচারেরই তো একটা শেষ থাকে, তাই না? বাংলার কৃষকদের ধৈর্যের বাঁধটাও এবার ভেঙে গেল। তারা সবাই মিলে ঠিক করল, আর না, অনেক হয়েছে, আর এক বিন্দুও সহ্য করা হবে না। আর ঠিক এই সিদ্ধান্ত থেকেই জন্ম নিল বাংলার ইতিহাসের এক অবিস্মরণীয় প্রতিরোধ, নীল বিদ্রোহ। আর বিদ্রোহটা ছড়িয়ে পড়তে কিন্তু একদমই সময় লাগেনি। 1859 সালের মার্চ মাস নদিয়া জেলার কৃষকরা গর্জে উঠল। তারা এক বাক্যে ঘোষণা করল, আমরা আর নীল বুনব না। আর তারপর এপ্রিল মাস আসতে না আসতেই সেই প্রতিবাদের আগুন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল গোটা বাংলায়। কৃষকরা একজোট হয়ে নীলকরদের সামাজিকভাবে বয়কট করল, আর দেখতে দেখতে এই প্রতিরোধ সশস্ত্র সংঘর্ষের দিকে এগিয়ে গেল। এই বিদ্রোহের ব্যাপ্তিটা কতটা বিশাল ছিল তার একটা ধারণা দিই। প্রায় 10 লাখ, হ্যাঁ 10 লাখেরও বেশি কৃষক একসঙ্গে নীল চাষ করতে অস্বীকার করে। এটা ছিল ব্রিটিশ ভারতে ঘটে যাওয়া সবচেয়ে বড় আর সবচেয়ে সফল কৃষক আন্দোলনগুলোর একটা। তো এত বড় একটা প্রতিরোধের ফল তো বিশাল হবেই। ব্রিটিশ সরকারও বুঝতে পারছিল কৃষকদের এই সম্মিলিত শক্তিকে আর আগের মতো অগ্রাহ্য করা সম্ভব নয়। অবশেষে এই ব্যাপক বিদ্রোহের চাপে ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসতে বাধ্য হল। 1860 সালে তারা গঠন করল ইন্ডিগো কমিশন। এই কমিশনের কাজ ছিল একটাই, কৃষকদের অভিযোগগুলোর সত্যতা যাচাই করা। আর এটাই ছিল কৃষকদের প্রথম এবং অনেক বড় একটা জয়, কারণ এই প্রথমবার সাধারণ মানুষের গলার আওয়াজ ক্ষমতার অলিন্দে পৌঁছতে পারল। আর কমিশনের রিপোর্ট যখন সামনে এলো, সেটা ছিল এক কথায় যুগান্তকারী। রিপোর্টটা পুরোপুরি কৃষকদের পক্ষেই কথা বলল। কমিশন মেনে নিল যে হ্যাঁ, পুরো নীল চাষের সিস্টেমটাই ছিল চরম দমনমূলক, নীলকরদের আচরণ ছিল নিষ্ঠুর, কৃষকদের সঙ্গে করা চুক্তিগুলো ছিল আসলে প্রতারণা। আর সবচেয়ে বড় যে কথাটা তারা বলল তা হল, কৃষকদের এই প্রতিরোধ ছিল 100% ন্যায্য। এটা ছিল কৃষকদের জন্য এক বিরাট নৈতিক বিজয়। কমিশনের এই রিপোর্ট আর অন্যদিকে কৃষকদের থামতে না চাওয়া প্রতিরোধের জোড়া আঘাতে বাংলা থেকে নীল শিল্প প্রায় উঠে গেল। মাত্র 1 দশকের মধ্যে নীলকররা তাদের ব্যবসা গোটাতে বাধ্য হল। ভাবুন একবার, কৃষকদের একতা একটা গোটা শোষণমূলক শিল্পকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলে দিয়েছিল। নীল বিদ্রোহের উত্তরাধিকার কিন্তু শুধু নীল চাষ বন্ধ হওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব ছিল অনেক সুদূরপ্রসারী। প্রথমত, এটা ছিল সাধারণ কৃষকদের এক ঐতিহাসিক জয়, যা প্রমাণ করে দিয়েছিল যে একজোট হলে অসম্ভবকেও সম্ভব করা যায়। দ্বিতীয়ত, যা খুবই গুরুত্বপূর্ণ, এই আন্দোলন হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত কৃষককে এক পতাকার নিচে এনেছিল। আর এই ঐক্যই পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম বড় অনুপ্রেরণা হয়ে উঠেছিল। আসলে নীল বিদ্রোহের গল্পটা শুধু অতীতের একটা ঘটনা নয়, একটা সামান্য বাণিজ্যিক ফসলকে ঘিরে গড়ে ওঠা এই প্রতিরোধ আন্দোলন আজকের দিনেও ভীষণভাবে প্রাসঙ্গিক। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সাধারণ মানুষ যদি একজোট হয়, তাদের সম্মিলিত কণ্ঠস্বর যে কোনো অন্যায়, যে কোনো শোষণমূলক ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিতে পারে। নীল বিদ্রোহ ছিল তারই এক জীবন্ত জ্বলন্ত প্রমাণ।